আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 10 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার এনআরসিতে নাম থাকার পরেও বিপদে পড়তে পারেন। এনআরসিতে নাম থাকলেই যে 100% ভারতীয় তা নয়। এনআরসিতে নাম থাকার পরেও অসম ছেড়ে যেতে হতে পারে। বিদেশি প্রমাণিত হলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেওয়া হবে। এনআরসি নিয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এনআরসিতে নাম থাকলেই যে ভারতীয় তা কিন্তু নয়। এনআরসিতে নাম থাকার পরেও বহু মানুষকে অসম ছেড়ে যেতে হবে। যদি কোনো মানুষ বিদেশি প্রমাণিত হন আর তার নাম এনআরসিতে থাকে, তাহলেও তিনি অসম ছেড়ে যেতে বাধ্য। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা মতো জয়ী হলেন শাসক জোট এনডিএ প্রার্থী ও তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি সিপি রাধাকৃষ্ণন। মোট 452 ভোট পেয়ে তিনি জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পান 300 ভোট। শাসক গোষ্ঠীর প্রার্থীর জয় নিয়ে কোনো সংশয় কখনো ছিল না, কিন্তু গতকাল দিনের শেষে রহস্যময় হয়ে দাঁড়ালো 15 সংখ্যাটি। কারণ হিসাবের চেয়ে রাধাকৃষ্ণন 15টি ভোট বেশি পেয়েছেন। হিসাবের তুলনায় বিরোধীরা 15 ভোট কম পেয়েছে। আবার ঠিক 15টি ভোট বাতিলও হয়েছে। উপরাষ্ট্রপতি পদে ভোটে কোনো দল নির্দিষ্ট কাউকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করে না, ভোটও হয় গোপনে। ফলে রাধাকৃষ্ণন কোন 15 ভোট বেশি পেলেন, সুদর্শন রেড্ডি কোন 15 ভোট কম পেলেন এবং কোন 15 ভোট বাতিল হলো তা জানার কোনো উপায় রইল না। ফলে দুই শিবিরে পাল্টাপাল্টি দাবির তরজা চলল রাতভর। উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের 2 কক্ষ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। প্রায় 2 বছর ধরে হিংসাদগ্ধ মণিপুরে অবশেষে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগেই দলীয় রাজনীতিতে বড় ধাক্কা বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন রাজ্যের 3 প্রভাবশালী নেতা। দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির 2 প্রাক্তন বিধায়ক ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধাকিশোর সিং এবং বিজেপির শীর্ষ নেতা উত্তম কুমার নিতংজাম। এআইসিসির সদর দপ্তরে 2 প্রাক্তন বিধায়ক এবং বিজেপির শীর্ষ পদাধিকারীকে দলে স্বাগত জানান কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক সপ্তগিরি শঙ্কর উলাকা এবং মণিপুর কংগ্রেসের সভাপতি কে মেঘচন্দ্র সিং। কংগ্রেসের দাবি, মণিপুর জুড়ে যে প্রবল অশান্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে, বিজেপি নেতাদের এই দল ত্যাগ সেটারই বহিঃপ্রকাশ। উল্লেখ্য, গত 2023 সালের মে মাস থেকে জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি মেইতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্যটি। এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 21 সেপ্টেম্বর রবিবার। এর আগে গত 29 মার্চ একটি আংশিক সূর্যগ্রহণ হলেও তা ভারত থেকে দেখা যায়নি। আসন্ন এই গ্রহণও হবে আংশিক, তবে এর বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে 21 সেপ্টেম্বর রাত 10:59 এবং শেষ হবে 22 সেপ্টেম্বর ভোর 3:23। মোট সময়কাল প্রায় 4 ঘন্টা 24 মিনিট। এই সময়ে সূর্যের প্রায় 85% অংশ আচ্ছাদিত থাকবে। সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হলেও হিন্দু ধর্মানুসারে এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়ে কোনো শুভ কাজ করা অথবা পূজাপাঠ করা উচিত নয়। এই সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। তবে এই নিয়মগুলো শুধুমাত্র সেই সব অঞ্চলেই প্রযোজ্য যেখানে গ্রহণ দৃশ্যমান হয়। যেহেতু এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই এখানে সূতক কালও প্রযোজ্য হবে না এবং এর কোনো প্রভাব মানুষের জীবন ও প্রকৃতির উপর পড়বে না। বিদেশি সন্দেহে হিন্দু বাঙালিদের দিকে আঙ্গুল তোলা সঠিক নয়, আবার বললেন মুখ্যমন্ত্রী। তার মতে, হিন্দু বাঙালিরা 1971 সালের আগে এসেছেন অসমে, তাই কা আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব চেয়ে আবেদন করেননি কেউ। ভারতীয় বলে আত্মবিশ্বাস রয়েছে তাদের মনে। হিন্দু বাঙালিরা বিদেশি হলে কা আইনের অধীনে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিতেন, কিন্তু সেই পথ মারাচ্ছেন না কেউ। দেশ বিভাজনের পর পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের বলি হয়ে ভারতে আশ্রিত হিন্দু শরণার্থীদের সুরক্ষা দিতে 1950 সালে প্রণীত দ্য ইমিগ্রেশন অ্যাক্ট অসমে আবার কার্যকরী করছে সরকার।
সেই আইন রূপায়ণের এসওপি জারি করেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন হিন্দু বাঙালিরা বিদেশি নন, তারা 1971 সালের আগে অসমে এসেছেন। অসম চুক্তি অনুযায়ী যারা ভারতীয়, ফলে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে সন্দেহের আঙ্গুল তোলা ঠিক নয়। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু বাঙালিরা যদি বিদেশি হন তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়েও কেন আবেদন করছেন না? কার অধীনে এখনও পর্যন্ত আবেদন করেছেন মাত্র 12 জন, এর মধ্যে মঞ্জুর হয়েছে 2 জনের আবেদন। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে মোদী বলেন, নেপালের ঘটনা হৃদয় বিদারক। ভারতের কাছে প্রথম গুরুত্ব নেপালের শান্তিরক্ষা এবং স্থিতিশীলতা। নেপালি ভাই বোনদের কাছে আমার আবেদন, আপনারা শান্তির পক্ষে থাকুন। নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নেপালের কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে, আমরা সেদিকে নজর রাখছি। নেপালে যে সমস্ত ভারতীয়রা আছেন তাদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদের নেপাল প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হয়েছে। এদিকে নতুন করে ভারতীয়দের নেপাল যাত্রা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সীমান্তগুলিতেও জারি হয়েছে হাই অ্যালার্ট। কোনোভাবেই যাতে নেপালের ঘটনার আঁচ ভারতে এসে না পড়ে সেদিকে কড়া নজর রাখছে ভারত। এছাড়া ভারত নেপাল বর্ডার উন্মুক্ত, সেখানে অবাধ যাতায়াত, আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে পারে ভারত বিরোধীরা, সেই বিষয়ে সতর্ক নয়াদিল্লি। বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে মন্ত্রিসভা অসমে বড় সিদ্ধান্ত। এখন থেকে বিদেশি ট্রাইব্যুনাল অথবা আদালতে যাওয়ার প্রয়োজন হবে না, সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট কমিশনার অথবা ডিসি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অসম সরকার। বিদেশি বহিষ্কার সংক্রান্ত বিষয়ে এদিনের মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কাউকে বিদেশি হিসাবে শনাক্ত করা হয় এবং ডিস্ট্রিক্ট কমিশনার তার নথিপত্রে সন্তুষ্ট না হন, তাহলে তাকে 10 দিনের মধ্যে বিদেশি হিসাবে চিহ্নিত করে অসম থেকে ফেরত পাঠানো হবে। এদিনের মন্ত্রিসভায় এই নতুন এসওপির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এসওপির মাধ্যমে বিদেশিদের বিতরণের প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এনআরসিতে নাম থাকলেই কেউ ভারতীয় নাগরিক এটা ঠিক নয়। যদি এনআরসিতে নাম থেকেও কেউ বিদেশি হিসাবে চিহ্নিত হয় তাহলে তাকেও ফেরত পাঠানো হবে। এবার শেষ খবর। হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো একটি সভা। জেলা কমিশনার অভিষেক জৈনর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয়, আসন্ন দুর্গাপূজার অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে দরখাস্ত দাখিল করতে হবে। সার্কেল অফিসার এবং থানার ওসিদের যৌথ পরিদর্শনের পর অনুমতি প্রদান করা হবে। সবাই জানানো হয় যে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, মাইক ইত্যাদির জন্য অনুমতি নিতে হবে। পূজা মণ্ডপগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে পূজা কমিটিগুলিকে সবাই জানিয়ে দেওয়া হয় এবং এই নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পূজার 7 দিন আগে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। মণ্ডপে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং মণ্ডপে অগ্নি নির্বাপনের জন্য সুযোগ সুবিধা রাখার পাশাপাশি সিসিটিভি সংস্থাপন করতে বলা হয়। রাত 10টার পর মণ্ডপের মাইক বাজানো যাবে না বলে সবাই জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দিনের বেলায়ও 65 ডেসিবলের বেশি মাইকের আওয়াজ বাড়ানো যাবে না বলে জানানো হয়েছে। পূর্ত বিভাগের রাস্তার পাশে পূজা উপলক্ষে কোনো মেলা স্টল ও ইত্যাদি না বসাতে এবং দুর্গা প্রতিমার বিসর্জন ঘাটে একসঙ্গে দুর্গা প্রতিমার সঙ্গে 10 জনের বেশি লোক থাকা যাবে না বলে সবাই জানানো হয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।